India, Biological Sciences and Bioengineering from IIT Kanpur. And today's lecture will be the lecture 4 of biotechnology and its processes. So last দিন আমরা কোথায় শেষ করেছিলাম? লাস্ট দিন আমরা শেষ করেছিলাম পিসিআর মেশিনে, এবং পিসিআর মেশিন থেকে আমরা কিভাবে খুব অল্প সংখ্যক ডিএনএ ব্যবহার করে সেটা থেকে কিভাবে তার অ্যামাউন্ট ইনক্রিজ করতে পারি, এবার পরিমাণ ইনক্রিজ করতে পারি, এবং সেটাকে আমরা পরবর্তীকালে অ্যানালিসিস করতে পারি বিভিন্ন কাজের জন্য, সেটা আমরা দেখেছিলাম। এবং পিসিআর এর থ্রু আমরা কি জানতে পারি? পিসিআর এর থ্রু আমরা এটা জানতে পারি যে পিসিআর এর থ্রু আমরা এটা জেনেছিলাম যে পিসিআর এর দ্বারা কোনো জিনকে ক্লোনিং করা যায়, অর্থাৎ সাপোজ একটা জিন যদি তোমার কাছে শুরুর সময় থেকে থাকে, পরবর্তীকালে তুমি পিসিআর মেশিনের মাধ্যমে এই একটা ডিএনএ থেকে প্রথম সাইকেলে দুটো, তারপরের সাইকেলে এরকম করে ধীরে 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 এই সংখ্যা 1, 2, 4, তারপরে 8, সেখান থেকে 16, আর এরকম ভাবে আমরা ধীরে ধীরে তার অ্যামাউন্ট ইনক্রিজ করতে পারি। আজকে আমরা যে পোর্শনটা শুরু করব, সেটা হচ্ছে গ্রাহক কোষে পুনর্যোজিত ডিএনএ কে অন্তর্নিবেশ করানো কি কি পদ্ধতি রয়েছে এবং সেটাকে কিরকম ভাবে করা হয়, এবং কোন ইকোলাইটি পার্টিকুলারলি তোমার ট্রান্সফর্মড হয়েছে এবং সেটাকে আমরা কিভাবে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক প্লেটিং এর মাধ্যমে বুঝতে পারি, সেটা নিয়ে আমরা দেখব। ধরা যাক এটি একটি প্লাজমিড যার মধ্যে ওআরআই, এটা অরিজিন অফ রেপ্লিকেশন, প্রোটা প্রমোটার, এবং এতে কি রয়েছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন রয়েছে, এবং এর মধ্যে দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের সাইট রয়েছে, যেটাকে আমরা মাল্টিপল ক্লোনিং সাইটও বলে থাকি। একটা হচ্ছে BAM-H1 এবং একটা হচ্ছে EcoR1। তো আর এই যে এখানে রয়েছে বিজাতীয় ডিএনএ, এই বিজাতীয় ডিএনএটা হচ্ছে কি একটি ফরেন জিন বা অন্য কোনো প্রোটিনের উপযুক্ত জিন, যেটাকে আমরা কি চাই, এই প্লাজমিডটার মধ্যে প্রবেশ করাতে চাই। তো এখানে দু রকমের সিলেকশন হয়ে থাকে, একটা পজিটিভ সিলেকশন, একটা নেগেটিভ সিলেকশন। তো নেগেটিভ সিলেকশনটা কিভাবে হয় এবং সেটা সম্পর্কে দেখি। দেখা যাচ্ছে যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স যে জিনটা রয়েছে BAM-H1 এর রেস্ট্রিকশন সাইট সেই জায়গাটাতেই আছে, অন্যদিকে EcoR1টা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের বাইরে অবস্থান করে। তো এবার আমরা BAM-H1 ইউজ করে, যদি যে মানে আগে বলা হয়েছে কিভাবে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ইউজ করে বিজাতীয় ডিএনএ কে কোনো একটি প্লাজমিড বা কোনো একটি ভেক্টর মলিকুলের মধ্যে প্রবেশ করাতে পারি। তো আমরা যদি BAM-H1 ইউজ করে এই ফরেন ডিএনএটাকে এই প্লাজমিডটার মধ্যে আমরা প্রবেশ করাই, তাহলে দেখব যেহেতু BAM-H1 ইউজ করছি, তাই BAM-H1 এর রেস্ট্রিকশন সাইট এই প্লাজমিডটিতে যেখানটাতে থাকবে, এটা সেখানে ফরেন ডিএনএটা গিয়ে সেখানে বাইন্ড করবে। BAM-H1 যেখানে বাইন্ড করে সেই জায়গাটায় এরকম হবে যে অ্যাম্পিয়ার জিনের মাঝখানে, AMPR অর্থাৎ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ফরেন ডিএনএ উপস্থিত। এবং এই ফরেন ডিএনএ যখন অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মাঝখানে প্রবেশ করে, তখন কি হয়, এই জিনটি অকেজো হয়ে পড়ে। অর্থাৎ এই আগে যে প্রোটিনটি তৈরি হয়ে অ্যাম্পিসিলিনকে আটকাতো ব্যাকটেরিয়াকে মারার থেকে, সেটা তখন কাজ করতে পারে না। তো এই জিন বা এই প্লাজমিড গুলোকে যখন আমরা কোনো একটি ইকোলাই সেলে ট্রান্সফেক্ট করাই, অর্থাৎ দেখা যাচ্ছে এই প্লাজমিডটি এই 1, 2, 3, 4 এরকম ধরা যাক অনেকগুলো কপি নাম্বারে উপস্থিত ইকোলাইতে। এবার এই ব্যাকটেরিয়া গুলোকে যদি আমি কোনো একটি অ্যান্টিবায়োটিক নেই এমন একটি মিডিয়াতে প্লেটিং করি, তাহলে ধীরে ধীরে কলোনি জন্মাবে। কটা কলোনি জন্মাবে? ধরা যাক 1, 2, 3, 4, এই 4টে হচ্ছে এক একটি ব্যাকটেরিয়াল কলোনি। এবার এই ব্যাকটেরিয়াল কলোনি গুলোর মধ্যে থেকে আমাদেরকে আলাদা করতে হবে সেই সব ব্যাকটেরিয়াল কলোনি গুলোকে যেগুলো ট্রান্সফর্ম হয়েছে, এবং এই ব্যাকটেরিয়াল কলোনি গুলোকে আলাদা করে বের করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ডট ব্লট টেকনিক। এই ডট ব্লট টেকনিকটা কি? একটা ধরা যাক যেরকম সিল হয়ে থাকে, যে সিলটা আমরা ইউজ করে থাকি একাডেমিকে, ওরকম যদি কোনো একটা সিল যেটা কাঠের হয়, তার এই জায়গাটা হালকা করে জাস্ট
কালচারের উপরে হালকা করে জাস্ট নামিয়ে দেওয়া হয়। এবং এর ফলে কি হয়, ধরা যাক এখানে 1 2 3 4 8টে জায়গা আছে, এই 8টে কলোনির ছাপ এই উপরের এই কাঠের জায়গাটাতে লেগে যায়। পুরোটা লেগে যায় না, হালকাটা কিছুটা লেগে যায়। ধরা যাক 1 2 3 4 5 6, এখান থেকে এখানে এই 6টা কলোনি তোমার কাঠের এই সিলটার মধ্যে লেগে গেল। নিয়ে এটা তখন কি করতে হবে, এমন আর একটা জায়গা নিতে হবে যেটার মধ্যে কি রয়েছে, অ্যাম্পিসিলিন রয়েছে, এমন একটি মিডিয়ার মধ্যে হালকা করে আমরা লাগিয়ে দেব। এর ফলে কি হবে, পার্টিকুলারলি সেই ব্যাকটেরিয়া গুলো যেগুলোর মধ্যে ভেক্টর ট্রান্সফর্মড হয়েছে কিন্তু ট্রান্সফর্মড ভেক্টরটি ঢোকেনি, সেটা কি করবে, সেটা ধীরে ধীরে সেই ব্যাকটেরিয়াল কলোনি গুলো ধীরে ধীরে বাঁচবে। যেমন দেখা যাচ্ছে 1 4 এবং 5 নম্বর যে কলোনিটা ছিল, সেই কলোনি গুলো তো কিন্তু এই ব্যাকটেরিয়াতে সেই কলোনিগুলো কিন্তু অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট অ্যাম্পিসিলিন যুক্ত মিডিয়াতে যখন আমরা কালচার করি তখন সেটা বেঁচে থাকে। এর দ্বারা আমরা কি বুঝতে পারি, যে পার্টিকুলারলি এই ব্যাকটেরিয়া গুলোতে আমাদের রিকম্বিনেন্ট ভেক্টর মলিকুল প্রবেশ করেনি, বরঞ্চ যে ব্যাকটেরিয়া গুলো মরে গেছে, যাদের অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট করার ক্ষমতা আর নেই, তাদের মধ্যেই, সেই ব্যাকটেরিয়া গুলোর মধ্যেই তোমার চয়েস অফ ডিএনএ মলিকুল রয়েছে। তো এটা হচ্ছে একটা নেগেটিভ সিলেকশন টেকনিক। নেগেটিভ সিলেকশন টেকনিকে তোমাদের যে ব্যাকটেরিয়া গুলোকে প্রয়োজন বা ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া গুলো থাকবে, সেগুলো একটা সময় গিয়ে মারা যাবে। এবং আমরা এখান থেকে দেখে এই যে মাস্টার প্লেট যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি করেছিলাম, সেটার মধ্যে আমরা বুঝতে পারি আচ্ছা এই নম্বর ব্যাকটেরিয়াটা, এই কলোনির ব্যাকটেরিয়া গুলো 2 নম্বর কলোনিতে, অর্থাৎ এখান থেকে এখানে 1 নম্বর প্লেট থেকে 2 নম্বর প্লেটে গিয়ে এরা মারা গেছে, সুতরাং এরাই ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সিলেকশন। এবার যদি আমরা পজিটিভ সিলেকশন করি, পজিটিভ সিলেকশনের সময় আমরা কি দেখব, সাপোজ আমরা ইকো R1 ইউজ করলাম। ইকো R1 যদি আমরা ইউজ করে থাকি তাহলে কি হবে, এই যে এই ফরেন ডিএনএটা, এই ফরেন ডিএনএটা কোথায় প্রবেশ করবে, ইকো R1 এর ক্লোনিং সাইটে, অর্থাৎ এই জায়গাটাতে গেল, এই জায়গাটাতে ফরেন ডিএনএ রয়েছে। এবার এর কিন্তু অ্যাম্পিসিলিন প্রতিরোধক যে জিনটা রয়েছে, অর্থাৎ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট যে জিনটা রয়েছে, সেটা অক্ষত। এবং এই অক্ষত অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা দিয়ে যখন আমরা ট্রান্সফেকশন করব, তখন দেখা যাবে যেসব ইকোলাই গুলি ট্রান্সফর্মড হয়েছে, তাদেরকে যদি আমরা অ্যাম্পিসিলিনের উপস্থিতিতে কোনো একটি মিডিয়ায় প্লেট করি, পার্টিকুলারলি সেই ব্যাকটেরিয়া গুলো যার মধ্যে এই ট্রান্সফর্মড ভেক্টর গুলো উপস্থিত, সেগুলো বেঁচে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়াল কলোনি গুলো বেঁচে যাচ্ছে এবং অন্যান্য ব্যাকটেরিয়াল কলোনি গুলো মারা যাচ্ছে। তো এটাই পজিটিভ নেগেটিভ সিলেকশন দুটো মেইন ডিফারেন্স, যে যখন আমরা নেগেটিভ সিলেকশন করব তখন আমাদের চয়েস অফ ডিএনএ যে ব্যাকটেরিয়া গুলোতে উপস্থিত থাকে বা যে ব্যাকটেরিয়াল কলোনি গুলোতে উপস্থিত থাকে সেগুলো মারা যায়। আর বরঞ্চ যখন আমরা পজিটিভ সিলেকশন করব তখন আমাদের চয়েস অফ ডিএনএ যে ব্যাকটেরিয়াল কলোনি গুলোতে উপস্থিত থাকে তারা বাদে অন্যান্য ব্যাকটেরিয়া গুলো মারা যায়। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা টেকনিক ব্যবহার করার কারণটা কি, এর কারণ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ যে কোনো একটি প্লাজমিডে দুটো আলাদা আলাদা জায়গায় যদি আলাদা আলাদা রেস্ট্রিকশন এনজাইম থাকে, সেটা নির্ভর করবে তোমার রিসোর্সের উপর। দেখা যাক তোমার কাছে যে শুধু ইকো R1 যদি এনজাইমটি থাকে তাহলে তুমি সোজাসুজি পজিটিভ সিলেকশনের থ্রু কাজটি করতে পারো। কিন্তু অন্যদিকে যদি তোমার কাছে BAM-H1 থাকে এবং ইকো R1 না থাকে, তাহলে তোমাকে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে ধীরে ধীরে তোমাদের ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া গুলোকে আইসোলেট করতে হবে। তো এটাই ছিল যে পোষক কোষে জীবে পুনর্যোজিত ডিএনএ অন্তর্নিবেশ এবং সেখান থেকে কিভাবে বৃদ্ধি পায়। এখানে বলা আছে যে অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিনের উপস্থিতির জন্যই অ্যাম্পিসিলিনের উপস্থিতিতে একটি রূপান্তরিত কোষকে নির্বাচন করা যায়। এখানে মূলত পজিটিভ সিলেকশনটা সম্পর্কে বলা আছে, কারণ যেহেতু পজিটিভ সিলেকশনটা তুলনামূলকভাবে বুঝতে পারা সহজ। কিন্তু নেগেটিভ সিলেকশন নিয়ে যদি বলা নেই, কিন্তু নেগেটিভ সিলেকশন যখনই করা হয় তখনই আমরা কি ইউজ করি, ডট ব্লট টেকনিক ইউজ করি। আই থিঙ্ক ডট ব্লট টেকনিকটা কেন ইউজ করা হয়, সেটা এই জন্য ইউজ করা হয় যে 1 নম্বর প্লেট যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো অ্যান্টিবায়োটিক থাকে না, সেটাকে আমরা ডুপ্লিকেট করি, এর জন্য এটাকে মাস্টার প্লেট বলা হয়। এবং 2 নম্বর প্লেটটাকে
আমরা রেপ্লিকা প্লেটিং বলি, কারণ মূলত এখান থেকে 1 2 3 4 যেখানে থাকে, রেপ্লিকা প্লেটিং এ 1 2 3 4 সেরকম ভাবেই থাকে। এটা হচ্ছে গিয়ে পজিটিভ এবং নেগেটিভ সিলেকশন। আর এখানে মূলত পজিটিভ সিলেকশন সম্পর্কে বলা আছে। পজিটিভ সিলেকশনে তোমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা প্লাজমিডের মধ্যে থাকবে। সেই প্লাজমিডটা দিয়ে যখন তুমি কোনো ইকোলাইকে ট্রান্সফর্ম করবে, সেই ইকোলাইটি অ্যাম্পিসিলিন সমন্বিত মিডিয়াতে গ্রো করবে এবং অন্যান্য ব্যাকটেরিয়া গুলো গ্রো করে না। এবং এই পজিটিভ সিলেকশনটাই মূলত প্রায় ল্যাবে ইউজ হয়ে থাকে। এবার বলা হচ্ছে বিজাতীয় জিনের প্রভাবে সৃষ্ট উপজাত জিনিসগুলো। এবার তোমাদেরকে বলে রাখা ভালো যে একটা ব্যাকটেরিয়াল সেল খুবই ছোট হয়, নিয়ারলি 1 মাইক্রোমিটার থেকে হাইয়েস্ট 5 মাইক্রোমিটার অব্দি হয়ে থাকে এক একটা ব্যাকটেরিয়া সেল বা ইকোলাই। ওকে, তো একটি ট্রান্সফর্মড ইকোলাই থেকে যে পরিমাণ এনজাইম বা যে পরিমাণ উৎসেচক পাওয়া যাবে, ধরা যাক এই ক্ষেত্রে আমরা ইনসুলিন সমন্বিত জিনের উৎপাদন সম্পর্কে আলোচনা করছি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে পার্টিকুলারলি একটি ব্যাকটেরিয়াল সেল থেকে যতটা ইনসুলিন তৈরি হয় তার পরিমাণ যথেষ্ট কম। তার পরিমাণ যথেষ্ট কম। তো এই জন্য কি করা হয়, এই জন্য আমরা কখনো একটি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি না, রাদার অসংখ্য ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি, এবং এর জন্যই আমরা ধীরে ধীরে সেটা কালচার হিসাবে ইউজ করে থাকি। কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করব বা বাণিজ্যিকভাবে উৎপাদন সম্পর্কে আলোচনা করব, তখন দেখা যায় এর পরিমাণটা অনেকটাই বেশি। এবং এই বিপুল পরিমাণ চাহিদা নিবারণ করার জন্যই আমরা ধীরে ধীরে কি করতে থাকি, এদেরকে কালচার করা শুরু করি। এবং এগুলো শুধু ব্যাকটেরিয়া না, যখন আমরা কোনো প্ল্যান্ট সেল বা কোনো একটি উদ্ভিদ কোষ থেকে কোনো একটি প্রোটিন তৈরি করি, সেটাকেও আমরা ধীরে ধীরে কালচার করি। এবং এই কালচার করার জন্য এই কোষের সংখ্যা ধীরে ধীরে কোনো একটি জায়গায় বৃদ্ধি পায়। এবং এটাই বলা আছে যে বিজাতীয় জিনের প্রভাবে সৃষ্ট উপজাত বস্তুগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। যখন কোনো একটি জিন বা কোনো একটি ইকোলাই সেল ট্রান্সফর্মড হয়, অর্থাৎ আমরা এতক্ষণ নেগেটিভ বা পজিটিভ সিলেকশনের মাধ্যমে যে ইকোলাই সেলগুলোকে আইসোলেট করেছিলাম বা আলাদা করেছিলাম, এবার তাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এবং তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য তাদেরকে একটু বাণিজ্যিক লেভেলে কালচার করতে হবে। এবার কথা হচ্ছে গিয়ে এদেরকে বাণিজ্যিক লেভেলে কালচার করতে গেলে আমাদের কি প্রয়োজন। তো যখনই আমরা কোনো জিনিসকে বাণিজ্যিক লেভেলে কালচার করব, তখন আমাদের কি ইউজ করতে হয়, বায়োরিয়াক্টর। বায়োরিয়াক্টরটা কি, বায়োরিয়াক্টরটা এখানে বলা আছে, কিন্তু অনেক সময় একে ফার্মেন্টারও বলা হয়ে থাকে। ওকে, তো বায়োরিয়াক্টরটা কি, যেমন আমরা যখন কোনো কিছু ল্যাবরেটরি স্কেলে কাজ করি, অর্থাৎ কোনো একটি ল্যাবে পার্টিকুলারলি জাস্ট আমরা এটা দেখছি যে অল্প পরিমাণ ব্যাকটেরিয়া নিয়ে কতটা পরিমাণ ইনসুলিন তৈরি করা সম্ভব, তখন কিন্তু আমাদের বায়োরিয়াক্টরের অতটা প্রয়োজন হয় না। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে বাণিজ্যিক লেভেলে নিয়ে যাব এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জিনিসটাকে ভাববো, তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়াল কালচারের প্রয়োজন। এবং এই পরিমাণ ব্যাকটেরিয়াল কালচারকে কিভাবে প্রতিপালন করা সম্ভব, তার জন্যই তৈরি যে যন্ত্রপাতিগুলো হয় সেটাকে বলা হয় বায়োরিয়াক্টর। তো বায়োরিয়াক্টরের থ্রু আমরা কি করি, বায়োরিয়াক্টরের থ্রু আমরা কোনো একটি ব্যাকটেরিয়াল কালচারকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যতটা প্রয়োজন তত লেভেলে সেটাকে নিয়ে যেতে পারি। এবার এখানে বলা হয়েছে এর আয়তন কত হয়, 100 to 1000 লিটার। যেখানে আমরা ল্যাবে ছোট্ট একটি অ্যাপেন্ড্রপ টিউবে 1 ml বা 100 মাইক্রোলিটার লেভেলে আমরা কাজ করে থাকি। এবার আমরা কত করব, 100 to 1000 লিটার। এবং 100 to 1000 লিটারের জন্য আমরা কি করে থাকি, বায়োরিয়াক্টর বা ফার্মেন্টার ব্যবহার করে থাকি। ফার্মেন্টারটা অনেকটা এরকম হয়ে থাকে, মূলত এটা এরকম একটা চৌকা বয়ম টাইপের হয়। এর মধ্যে কি থাকে, বায়োরিয়াক্টর অনেক রকমের হয়, এখানে 2 রকমের এক্সাম্পল দেওয়া আছে। একটাকে বলা আছে সিম্পল স্টায়ার্ড ট্যাঙ্ক বায়োরিয়াক্টর, আর একটাকে বলা আছে স্পার্স স্টায়ার্ড ট্যাঙ্ক। স্টায়ার্ড ট্যাঙ্ক কথাটির অর্থ হচ্ছে গিয়ে বারবার এটাকে ঘোরানো হবে। অর্থাৎ বারবার এটাকে ঘোরানো হবে বলতে গেলে আমরা যেরকম ভাবে চিনি বা লবণ জলের মধ্যে গোলাই, এখানে ওই ব্যাকটেরিয়াল কালচারটাকে আমরা ঘোরাবো। এবং এই ব্যাকটেরিয়াল কালচারটাকে ঘোরানোর জন্য কি হয়, এটা যে
নিউট্রিয়েন্ট সলিউশনটা থাকে সেটার মধ্যে ডিসপার্স হয়ে যায়, এবং একটি ব্যাকটেরিয়া যতটা নিউট্রিয়েন্ট স্যাম্পেলের মধ্যে ডিসপার্স হবে তার সারফেস এরিয়াও বৃদ্ধি পাবে এবং সে ধীরে ধীরে আরো তত বেশি গ্রোথ শো করতে পারবে। তো কোনো একটি বায়োরিয়াক্টরে যে স্টায়ারিং এর জন্য বা ঘোরানোর জন্য যে যন্ত্রপাতিগুলো লাগানো হয়, সেটার উদ্দেশ্য কি থাকে? সেটার উদ্দেশ্য থাকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গুলোকে নিউট্রিয়েন্ট সলিউশনে ডিসপার্স করা। ওকে, তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এই যে বায়োরিয়াক্টরটা থাকবে, এই বায়োরিয়াক্টরটার মধ্যে সবার আগে আমরা এর মধ্যে নিউট্রিয়েন্ট সলিউশন ঢালবো। এবং বায়োরিয়াক্টরটা যেহেতু অনেকটা বড়, নিয়ারলি 100 to 1000 লিটার বলা হয়েছে, এবার কি আমরা এর মধ্যে কি ব্যবহার করব? এর মধ্যে ধরা যাক আমাদের কাছে অল্প একটি টেস্ট টিউবের মধ্যে কিছুটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া গুলোকে এখান থেকে এর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাকটেরিয়া গুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই চারিদিকে ছড়ানোর জন্য কি থাকে? এই চারিদিকে ছড়ানোর জন্য একটি মধ্য অক্ষ বরাবর থাকে ব্লেড। ওকে, এই ব্লেড গুলো ঘুরতে থাকে এবং ধীরে ধীরে সলিউশনটাকে নাড়াতে থাকে। এবার এই সলিউশনটাকে নাড়ানোর জন্য অনেক রকম বন্দোবস্ত থাকে। যেমন যখন কোনো একটি ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা যদি অ্যারোবিক ব্যাকটেরিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের একে অক্সিজেনও সাপ্লাই করতে হবে, এবং তার জন্য অক্সিজেন সাপ্লাই করার জন্য উম এর মধ্যে নিচ থেকে একটি ভালভ থাকে। এই ভালভটা উপরে বা পাশেও হতে পারে। অন্যদিকে যখন কালচারের কাজ শেষ হয়ে যায় এবং কালচার অর্থাৎ যতটুকু আমাদের উৎপাদন করবার ছিল আমাদের হয়ে গেছে, এখন আর ইনসুলিনের দরকার নেই, এই বায়োরিয়াক্টরটাকে এখন আমাকে আবার পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার সময় আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অটোক্লেভ, এবং অটোক্লেভের মধ্যে উপস্থিত গরম জলীয় বাষ্প, যেটা নিয়ারলি 121 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেটাকে যদি আমাদের বায়োরিয়াক্টরের ভিতরে পাঠাতে হয় তার জন্য আর একটা ভালভ উপস্থিত থাকে। এবং তোমার যতখানি মেনটেন হয়, অর্থাৎ দেখা গেল যে তোমরা যে ব্যাকটেরিয়ার উপর কাজ করছো সেটার জন্য একটা নির্দিষ্ট লেভেলেরই পিএইচ প্রয়োজন, তো অবশ্যই এর উপরে একটা পিএইচ মিটার থাকবে। তোমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রয়োজন, সেই আন্দাজ আর একটা মিটার থাকবে। তোমাদের সেই আন্দাজ টায়ারিং প্রয়োজন, অর্থাৎ ঠিক এতটা আরপিএম এ ঘোরাতে হবে, সেই আন্দাজও তোমাদের রেগুলেটর থাকবে। অর্থাৎ যদি দেখা যায়, এবং প্রেসার কতখানি হবে সেটার জন্য আলাদা করে রেগুলেটর থাকে। তো কোন একটি বায়োরিয়াক্টরের ভেতর তুমি যতগুলো ন্যাচারাল কন্ডিশনকে তুমি কন্ট্রোল করতে চাও, সেই আন্দাজ তার মধ্যে উপযুক্ত রেগুলেটর এবং উপযুক্ত মিটার বসানো থাকে। এখানেও দেখা যাচ্ছে যে এটা অনেকটা বলা যায় যে এটা প্রেসার মোটর। এটা অলমোখার নিয়ন্ত্রণের জন্য একটা ডিটেক্টর বসানো রয়েছে, এবং এটা হচ্ছে সেই মোটর যেটা অ্যাকচুয়ালি ব্লেড গুলোকে ঘোরায়। জীবাণু মুক্ত করার জন্য জলীয় বাষ্প কোথাকার জলীয় বাষ্প পাঠানো হয়? অটোক্লেভের জলীয় বাষ্প পাঠানো হয়। অটোক্লেভ জিনিসটা কি? অটোক্লেভ জিনিসটা হচ্ছে এটা একটা প্রেসারাইজড প্রেসার প্রেসার কুকারের মতো জিনিস। প্রেসার কুকারের মতো জিনিসে এটার মধ্যে জল থাকে, এবং তখন প্রেসার কুকারে আমরা কি করি? প্রেসার কুকারে আমরা তার মধ্যে বাষ্পের যে চাপটা রয়েছে অর্থাৎ প্রেসার রয়েছে সেটাকে ইনক্রিজ করি, এবং যখন আমরা কোনো কিছুর ওপর প্রেসার ইনক্রিজ করি সেটার স্ফুটনাঙ্ক কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ বয়লিং পয়েন্টটা বাড়তে থাকে। তো আমরা 15 psi তে, অটোক্লেভের মধ্যে পিএসআই বলতে গেলে 15, এটা একটা প্রেসারের ইউনিট 15 psi। এই প্রেসারটার মধ্যে জলকে যদি বয়েল করতে হয় বা স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হয়, তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড লাগে? 121 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বলা হয়ে থাকে যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 15 psi এটা যে কোনো ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এবং এই যে প্রেসার কুকারটা থাকে এগুলোর মধ্যে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে টাইট করে বন্ধ করে রাখি, এবং নিচে জল থাকে, মূলত এই জলগুলো বাষ্প হয়ে উপরে যায় এবং তারপর সেই জলের মাধ্যমে প্রেসার তৈরি হয়। তো জীবাণুমুক্ত করার জন্য যে জলীয় বাষ্পর কথা বলা হয়েছে এখানে, এটা মূলত অটোক্লেভের জলীয় বাষ্পই। এবং এখানে দেখা যাবে পালন দ্রবণ বা কালচার ব্রথ, যেটাকে আমরা মিডিয়া বলি। এবং সবার উপরে দেখো একটা জায়গায় লেখা আছে ফোম ব্রেকার। এবার কেসটা হচ্ছে গিয়ে যে যখন আমরা কন্টিনিউয়াসলি কোনো মানে যখন ব্যাকটেরিয়া কোনো একটি নিউট্রিয়েন্ট সলিউশনের ওপর
থাকে তখন সেটা অনেক রকমের উপাদান তৈরি করে, মূলত সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এবং তার জন্য উপরে ওই জায়গাটাকে যেটা বলা হয় সন্ধানের যে ডেফিনেশনটা রয়েছে, যেটাতে বলা হয়ে থাকে যে ডিউ টু দ্যাট নিউট্রিয়েন্ট মিডিয়া যেটা থাকবে সেটা গেজে উঠবে, অর্থাৎ তার উপরে প্রচুর ফেনা তৈরি হবে। তো এই ফেনা যেটা উপরে তৈরি হবে সেটা ন্যাচারালি কালচারের জন্য ভালো হয় না, এবং তার জন্য এই উপর কার্য যেটা থাকে, ব্লেডটা থাকে, সেটা দিয়ে ফেনাগুলোকে সরিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই এই দিকে কোনো একটা জায়গায় ফেনা বেরিয়ে যাওয়ার জায়গা থাকবে, তো একে বলা হয় ফোম ব্রেকার। আর এটা হচ্ছে একটি সরল স্টায়ার্ড বায়োরিঅ্যাক্টরের গঠন। আর এটা হচ্ছে গিয়ে স্পার্জড স্টায়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর। স্পার্জ স্টায়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টরের কেসটা কি, এটার মধ্যে এটা আরেকটু যেসব জলীয় দ্রবণের মধ্যে যদি অনেকটা যদি আরো বেশি জলীয় হয়, অর্থাৎ ভিস্কোসিটিটা যদি আরেকটু কম হয় সেরকম। আর এটাতে মূলত একটাই ব্লেড থাকে এবং নিচের থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রোভাইড করা হয়। আর অক্সিজেন যখন জলের মধ্যে যায় এটা গোল 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 তৈরি করে, এবং যেহেতু এটা গোল রঙের বুদবুদ তৈরি করে, এবং আমরা জানি যে কোনো সার্কেলের বা যে কোনো স্ফেয়ারের বাইরের যে স্ফেরিক্যাল এরিয়াটা থাকে সেটা হাইয়েস্ট হয় রাদার দ্যান টু ইটস ভলিউম। ওকে, সেম ভলিউমের জন্য স্ফেয়ারের মধ্যে কি থাকে, স্পেয়ারের মধ্যে থাকে সব থেকে বেশি পরিমাণে সারফেস এরিয়া। তো এই সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য ধীরে 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 কি হয়, অক্সিজেন অনেকটা বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট মিডিয়ার মধ্যে সলিউবেল হয়। তো স্পার্স ট্যাঙ্কটা একটা কাদের জন্য মূলত ইউজ করা হয়, যেগুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে সেগুলোর জন্য। তো এখানে মূলত বায়োরিঅ্যাক্টরের কোনো রকম বর্ণনা সেরকম ভাবে দেওয়া হয়নি। তো যেহেতু দুটো ছবি আছে, আমি বলবো এই দুটো ছবি তোমরা মনে রাখতে পারো বা এমনি প্র্যাকটিস করতে পারো। কিন্তু বায়োরিঅ্যাক্টরের মেন কাজটা কি, বায়োরিঅ্যাক্টরের মেন কাজ হচ্ছে যখন আমরা ল্যাবরেটরি স্কেলে কোনো ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া পাই, প্রথম কাজ হচ্ছে সেটার উৎপাদন এতটা পরিমাণে বৃদ্ধি করা যাতে সেটাকে আমরা বাজারজাত করতে পারি। এবং বাজারজাত করতে হলে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল সলিউশন প্রয়োজন, এবং প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল সলিউশন তৈরি করার জন্যই মূলত বায়োরিঅ্যাক্টর গুলো ইউজ করা হয়ে থাকে। এবং বায়োরিঅ্যাক্টরের কাজই হচ্ছে ব্যাকটেরিয়া প্রতিপালন বা ব্যাকটেরিয়া কালচার। এবার কথা হচ্ছে গিয়ে এখানে একটা কথা বলা রয়েছে যে সক্রিয় লগ এক্সপোনেনশিয়াল বৃদ্ধি দশা বজায় রাখার জন্য একদিক থেকে, এবার আহ, আমরা বারবার এই কথাটা বলে আসছি যে কোনো একটি ব্যাকটেরিয়া থেকে যদি আমরা কোনো একটি প্রোডাক্ট চাই, অর্থাৎ প্রোটিন চাই, তাহলে ব্যাকটেরিয়া কিন্তু সবসময় সেই প্রোটিনটা তৈরি করে না। ব্যাকটেরিয়ার যদি আমরা জীবনের গ্রোথ কার্ভ দেখি তাহলে দেখব ব্যাকটেরিয়ার সংখ্যা কোনো একটি কালচার মিডিয়ামে প্রথমে স্থির থাকে, তারপর প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং তারপর ধীরে ধীরে স্থগিত হয়ে যায়, এবং তারপর ধীরে ধীরে ডিক্লাইনিং ফেজ বা ডেথ ফেজে চলে যায়, যার পর সমস্ত ব্যাকটেরিয়া গুলো মারা যায়। এবার বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা গেছে এই যে স্টেশনারি ফেজটা আছে, যেখানে মূলত ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট বৃদ্ধি পায় না, এই সময়ই প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ সাপোজ কোনো একটি ব্যাকটেরিয়া আমরা চাইছি ইনসুলিনের জন্য, কোনো একটি ব্যাকটেরিয়া চাইছে অন্য কোনো একটি প্রোটিনের জন্য বা অন্য কোনো একটি লিপিডের জন্য, তাহলে কিন্তু মূলত এই স্টেশনারি ফেজটাকে ইউজ করা হয়। তো সবার আগে দেখবো ব্যাকটেরিয়ার গ্রোথ ফেজটাকে কিরকম ভাবে লেখা হয়। তো মূলত সময় সময় ধীরে ধীরে এখান থেকে এদিকে বৃদ্ধি পাবে, এবং ব্যাকটেরিয়ার সংখ্যা নিচের থেকে উপরের দিকে বৃদ্ধি পাবে। তো প্রথমে যে ফেজটা আছে সেটাকে বলা হয় যে লগ ফেজ, সরি, ল্যাগ ফেজ। তো ল্যাগ ফেজটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে, ল্যাগ ফেজটাতে বলা হয়ে থাকে এই সময় ব্যাকটেরিয়ার সেলের ডিভিশন সব থেকে কম হয় এবং মূলত তারা সংখ্যায় বৃদ্ধি পায় না। অনেক সময় এই কথাটা বলা হয়ে থাকে যে এই সময় ব্যাকটেরিয়াল সেল বা অন্যান্য যে সেলগুলো ল্যাগ ফেজে থাকে তারা সেল ডিভিশনের জন্য যেসব প্রোটিন গুলোর প্রয়োজন হয় বা ডিএনএ এর অ্যামাউন্ট ইনক্রিজ করার জন্য যেসব প্রোটিন গুলো প্রয়োজন হয় সেই প্রোটিন গুলো সিনথেসাইজ করতে থাকে রাদার দ্যান সেল ডিভিশন। অর্থাৎ তারা কোষ বিভাজন বন্ধ রাখে এবং কোষ বিভাজনের জন্য তারা প্রস্তুতি নিতে থাকে। তার পরের দশাকে বলা হয় লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ। এবং লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজটাকে কি বলা হয় না, এই সময় ব্যাকটেরিয়া খুব
তাড়াতাড়ি কোষ বিভাজন করে এবং তারা সংখ্যায় বৃদ্ধি পায়। কেন এরা সংখ্যায় বৃদ্ধি পায়? কারণ আমরা কি বলেছি যে একটি বায়োরিয়াক্টরের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে এবং এর মধ্যে ব্যাকটেরিয়াও আছে। তো ব্যাকটেরিয়া গুলো তখন এরা কি করবে, অল্প সংখ্যক ব্যাকটেরিয়া প্রচুর সংখ্যক খাদ্যের উপরে এরা কি করবে, ধীরে ধীরে ডিভাইড করতে শুরু করে দেবে। কারণ আশেপাশে খাদ্যের যোগান প্রচুর, তো ব্যাকটেরিয়ার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এই সময়টাকে বলা হয় লগ ফেজ। লগ ফেজ কেন বলা হয়? এই যে এখান থেকে এইটুকু যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা মূলত y ইজুকাল টু ই টু দি পাওয়ার এক্স, এই গ্রাফটার সমান ধরা হয়। তার জন্য একে বলা হয় লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ বা ম্যাসিভ গ্রোথ ফেজ। এই সময় ব্যাকটেরিয়ার সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব অল্প সময়ের মধ্যে। এরপর একটা স্টেজ আছে যেটাকে বলা হয় স্টেশনারি স্টেজ বা স্টেডি স্টেট কাইনেটিক স্টেট। এই সময় কি হয়, এই সময় ব্যাকটেরিয়ার, সাপোজ এখানে আমরা বায়োরিয়াক্টরের মধ্যে যতখানি খাদ্যের যোগান দিয়েছি, সাপোজ তারপর আমরা আর এর মধ্যে কোনো রকম খাদ্য বা পুষ্টি পদার্থ দেওয়া বন্ধ করে দিলাম, তাহলে কি হবে, একটা সময় পর্যন্ত তো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে হয়ে যাবে, কিন্তু তারপর খাদ্যের অভাবে কি হবে, খাদ্যের অভাবে ব্যাকটেরিয়ার যে সেল গুলো থাকে সেগুলো ধীরে ধীরে ডিভাইড হতে পারবে না, অর্থাৎ তাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে না। এবং এই জন্য স্টেশনারি ফেজে কি হয়, স্টেশনারি ফেজে ব্যাকটেরিয়ার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায় না এবং তারা এই অবস্থায় থাকে এবং বলা হয় এই সময়ই ব্যাকটেরিয়া সমস্ত রকমের সেকেন্ডারি মেটাবোলাইট এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় যে প্রোটিন গুলো থাকে তাদের উৎপাদন সর্বাধিক হয় এবং এই সময়কার ব্যাকটেরিয়া গুলোকেই আমরা ব্যবহার করে থাকি। এবার এই কন্ডিশনের পর আমরা যদি ব্যাকটেরিয়াকে আরো পুষ্টি পদার্থ প্রদান করি, তাহলে কি দেখা যাবে, ব্যাকটেরিয়ার সংখ্যা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে। কিন্তু যদি আমরা কোনো রকমের পুষ্টি পদার্থ প্রদান না করি, তাহলে খাদ্যের অভাবে কি হবে, ব্যাকটেরিয়া গুলো ধীরে 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 মারা যেতে থাকবে এবং তার জন্য দেখা যাচ্ছে যে স্টেশনারি ফেজের পরে আমরা কিন্তু একটি ডিক্লাইনিং ফেজ দেখতে পারছি। অর্থাৎ এই ডিক্লাইনিং ফেজকে কি বলা হয়, ডেথ ফেজ। এবং এটি স্টেশনারি স্টেজের পর পুষ্টির যোগান যদি না দেওয়া হয়, ব্যাকটেরিয়া খাদ্যাভাবে মারা যায়। তো মূলত কি করা হয়, দু রকমের বায়োরিয়াক্টর পাওয়া যায়, একটাকে বলা হয় ব্যাচ, একটাকে বলা হয় কন্টিনিউয়াস। ওকে, তো ব্যাচ বায়োরিয়াক্টরে কি হয়, একবার পুষ্টি পদার্থ সবকিছু দিয়ে দিলে, তারপর ব্যাকটেরিয়া দিয়ে দিলে, তারপর এদের একটা নির্দিষ্ট স্টেশনারি সময় এদের আগের থেকে জানা থাকে, এত ঘন্টা পর পুরো কালচারকে তুলে নাও, কালচারকে তুলে নিয়ে প্রোটিনটাকে আলাদা করো। এই হলো ব্যাচ বায়োরিয়াক্টরের ওভারঅল কাজ। কিন্তু কন্টিনিউয়াস বায়োরিয়াক্টরে কি হয়, কন্টিনিউয়াস বায়োরিয়াক্টরে দুটো জায়গা থাকে, একটা পুষ্টি পদার্থ দেবার এবং আরেকটা যে ব্যাকটেরিয়া যে পদার্থগুলোকে তৈরি করছে সেটা বের করে নেবার। অর্থাৎ সাপোজ এখানে ব্যাকটেরিয়া রয়েছে, 1 ঘন্টা পর তুমি আবার কিছুটা খাদ্যের যোগান দিলে এবং ভিতর থেকে কিছুটা ব্যাকটেরিয়াকে বের করে নিলে। এর জন্য কি হয়, এদের গ্রাফ স্টেশনারি ফেজের পরও ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ব্যাচ কালচার, কন্টিনিউয়াস রিয়াক্টরের ক্ষেত্রে, এবং এটা ব্যাচ বায়োরিয়াক্টরের ক্ষেত্রে হয়ে থাকে। এবং তারপরে যেটা লেখা আছে যে সংশ্লেষিত উপজাত বস্তুর প্রক্রিয়াকরণ, এবং বাংলা নামটি যেটা আছে সেটাকে মুখস্থ করার বদলে আমি তোমাদেরকে বলবো এটার যে ইংরেজি প্রতিশব্দটা ব্যবহার করা হয়েছে ডাউন স্ট্রিম প্রসেসিং, এই শব্দটি উচ্চারণ, এই শব্দটি ব্যবহার করতে পারলেই মূলত ভালো। তো ডাউন স্ট্রিম প্রসেসিং এবং তার আগে নিশ্চয়ই আপস্ট্রিম প্রসেসিং সম্পর্কেও কিছু লেখা থাকবে। না, এখানে আপস্ট্রিম প্রসেসিং সম্পর্কে কিছু লেখা নেই। তো ডাউনস্ট্রিম প্রসেসিং আর আপস্ট্রিম প্রসেসিং কাকে বলে সেটা নিয়ে আগে একটু বলে নিই। ডাউনস্ট্রিম প্রসেসিং, আপস্ট্রিম বলতে গেলে আমরা বায়ো রিয়াক্টরে যখন কোনো কিছু ঢালি এবং বায়ো রিয়াক্টর থেকে প্রোডাক্টটাকে যখন আমরা বের করে নিই, সাপোজ আমরা বায়ো রিয়াক্টর থেকে ইনসুলিন তৈরির জন্য যতখানি মিডিয়া কালচার ছিল, আমরা একদিন দিয়েছিলাম প্রোটিনকে, ব্যাকটেরিয়াকে যে একদিনে ইনসুলিন তৈরি করো, ওরা তৈরি করেছে এবং তারপর এই যে সলিউশনটা আছে সেটা আমরা এখান থেকে একটি পাত্রে কালেক্ট করলাম। এবার
এখানে যে সলিউশনটা থাকবে এটার মধ্যে কি কি থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, মৃত ব্যাকটেরিয়ার কোষ থাকবে, আরো অন্যান্য হাজারটা জিনিস থাকতে পারে, কিন্তু এর মধ্যে ইনসুলিনও রয়েছে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এটাকে পিউরিফাই করা বা ক্লিন করে করে শুধুমাত্র ইনসুলিন যেটা থাকবে সেটাকে আলাদা করে আইসোলেট করা এবং অন্যান্য জিনিসকে বাদ দিয়ে দেওয়া। এই যে অর্থাৎ বায়োরিয়াক্টর থেকে স্যাম্পেলটাকে কালেক্ট করার পর ধীরে 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 সেটাকে পিউরিফাই করব, এই জিনিসটাকে বলা হয় ডাউনস্ট্রিম প্রসেসিং। অর্থাৎ যখন আমরা বায়োরিয়াক্টর থেকে কোনো পদার্থটাকে নিয়ে নেব এবং পরবর্তীকালে সেটাকে আরেকটু পরিষ্কার করে এবং আরো অনেক রকম ভাবে ধীরে ধীরে নিজেদের প্রয়োজনীয় উপাদানটিকে আলাদা করব, সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম প্রসেসিং। এবং এই ডাউনস্ট্রিম প্রসেস, এই উপাদানের আগের সমস্ত কাজকে বলা হয় আপস্ট্রিম প্রসেসিং। অর্থাৎ কোনো একটি জিনিস, অর্থাৎ বায়োরিয়াক্টর থেকে বের করার আগে অবধি সব কাজ আপস্ট্রিম। অর্থাৎ আমরা যত বলছিলাম ভেক্টর বাগেরা থেকে শুরু করে যত ডট ব্লট সবকিছু আপস্ট্রিমে যাবে, এবং প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর যা কিছু থাকবে সেটা কিসে আসবে, ডাউন স্ট্রিম। তো ডাউনস্ট্রিম ব্যাপারটা কি, ডাউনস্ট্রিম ব্যাপারটাতে কি করা হয় সেটা আমরা একটু দেখব। যে ধরা যাক এটা একটা বায়োরিয়াক্টর, এই বায়োরিয়াক্টর থেকে আমরা 1 ঘন্টা পর যা পেলাম সেগুলোকে কালেক্ট করলাম, এবং এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে পসিবিলিটি কি কি থাকবে। সাপোজ ইনসুলিন আছে, জীবিত ব্যাকটেরিয়া থাকবে, তারপর মৃত ব্যাকটেরিয়া থাকবে, সুগার, লিপিড এবং অন্যান্য প্রোটিন ও থাকবে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে মিক্সচারটা বায়োরিয়াক্টর থেকে পাওয়া গেছে এটাকে আমরা নেব এবং এটা থেকে জীবিত ব্যাকটেরিয়া, মৃত ব্যাকটেরিয়া, অন্যান্য সুগার, লিপিড আরো যা যা প্রয়োজনীয় আছে সেই জিনিসটাকে আমরা সরিয়ে দেব, এবং শুধুমাত্র ইনসুলিনটাকে হয়তো কোনো একটা সলিউশনে বা হয়তো কোনো একটা বাফারে বা হয়তো কোনো একটা পাউডার ফর্মে আমরা এই জিনিসটাকে চাই, যাতে সেটাকে আমরা বাজারে ব্যবহার করতে পারি এবং মানুষের উপযোগী করতে পারি। তো যখন আমরা বায়োরিয়াক্ট থেকে থেকে কোনো একটি মিডিয়ার জিনিস নেই এবং সেটাকে আপ টু মানুষের ব্যবহার উপযোগী করার যে প্রসেসটা থাকে, এর মধ্যে তার স্টোরেজ কত ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা সেটাকে রাখবো, আলোর উপস্থিতিতে সেটাকে রাখা উচিত কি উচিত না, এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে ডাউনস্ট্রিম প্রসেসিং। তো অন্তত এই ক্ষেত্রে কি কি ডাউনস্ট্রিম প্রসেসিং আমরা করতে পারি, মূলত এটাকে আমরা কোনো একটি ফিল্টারের মধ্যে দিয়ে পাস করতে পারি। এরকম একটি ফিল্টার থাকে, তার মধ্যে দিয়ে যদি আমরা পাস করাই, এরকম যদি ফিল্টার থাকে এবং তার মধ্যে দিয়ে যদি আমরা পাস করাই, তাহলে এতটুকু ছিদ্রের মাধ্যমে কি হবে, সমস্ত ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং অন্যান্য জিনিসপত্র আটকে যাবে। এরপর আমরা যে সলিউশনটা পাবো সেটার মধ্যে আমাদের কি চেক করা উচিত, ভাইরাস রয়েছে কি নেই। কারণ ভাইরাস পার্টিকেল খুব ছোট হয় এবং এরা খুব সহজেই ফিল্ট্রেশনের মধ্যে চলে আসতে পারে। যখন আমরা এটা সম্পর্কেও শিওর হয়ে যাব যে না, আমরা যে বস্তুটি তৈরি করছি সেটার মধ্যে কোনো রকম ভাইরাস নেই, তারপর আমরা কি করতে পারি, এখানে উপস্থিত ইনসুলিন সহ অন্যান্য ব্যাকটেরিয়া গুলোর মধ্যে বিভিন্ন রকম উৎসেচক প্রয়োগ করতে পারি, যাতে এর মধ্যে শুধুমাত্র ইনসুলিন প্রোটিন থেকে যায় এবং অন্যান্য লিপিড এবং সুগার এরা চলে যায়। শুধুমাত্র ধরা যাক এর মধ্যে প্রোটিন মলিকুলসই আছে। এবার এর মধ্যে থেকে প্রোটিন মলিকুল গুলোকে আইসোলেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি ইউজ করতে পারি। অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি কি জিনিস, ক্রোমাটোগ্রাফির মধ্যে একটা কলাম টাইপের থাকবে এবং এর মধ্যে এমন ম্যাটেরিয়াল থাকবে যেটার মধ্যে ইনসুলিনের অ্যান্টিবডি বাউন্ড করে রয়েছে। গেল, এবার যখন আমরা এই প্রোডাক্টটিকে এর মধ্যে দিয়ে ঢেলে দেব তখন কি হবে, এর মধ্যে তো ইনসুলিনও আছে এরকম, আবার ধরা যাক ইনসুলিন ছাড়া অন্যান্য প্রোটিনও আছে, এই লালগুলোকে আমরা ইনসুলিন ধরলাম। তো দেখা যাবে তো এই যে পোরাস ম্যাট্রিক্সটার মধ্যে আমরা কি বলছি যে না, এটার মধ্যে কিসের অ্যান্টিবডি রয়েছে, এটার মধ্যে ইনসুলিনের অ্যান্টিবডি রয়েছে, তার জন্য অ্যান্টিবডি ইনসুলিনের সাথে বাইন্ড করে যাবে বা ইনসুলিন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে যাবে, এবং অন্যান্য যে উপাদানগুলো থাকবে সেটা ধীরে 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 ধীরে
এরকম এরকম করে লিঙ্ক দিয়ে চলে যাবে। তো অবশেষে আমাদের কাছে কি পড়ে, তারপর যদি আমরা এটার মধ্যে কোনো একটা এমন বাফার ইউজ করি যেটা এদের এই বন্ডিংটাকে কেটে দেয়, তাহলে আমরা কি পারবো, তাহলে আমরা নেক্সট স্টেপে পিওর ইনসুলিন পেতে পারি। তো এরকম ভাবে কোনো একটি বায়োরিয়াক্টর থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে বিভিন্ন রকমের স্টেরিলাইজেশন পদ্ধতিতে বা ফিল্ট্রেশন পদ্ধতিতে ক্লিন করে মানুষের উপযোগী করার পদ্ধতিটাকেই বলা হয়ে থাকে ডাউনস্ট্রিম প্রসেসিং। এবং এর মধ্যে কি বলা হয়েছে, প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত ধাপগুলি হলো পৃথকীকরণ এবং বিশুদ্ধকরণ। পৃথকীকরণ বলতে বোঝা হয়েছে যে এক একটি জিনিসকে আলাদা করে দেওয়া, এবং বিশুদ্ধীকরণ মানে যে সেই জিনিসটার মধ্যে সাপোজ ধরা যাক প্রথমে কোনো একটি সলিউশন এমন পাওয়া গেল যেটাতে ইনসুলিন রয়েছে 1 mg/ml। এবার আমরা জিনিসটাকে যত বিশুদ্ধ করতে থাকবো তত এমন হতে থাকবে যে আলটিমেটলি এটা 2 mg/ml, ধরা যাক 1 mg/ml টা নিয়ার অ্যাবাউট 50% অফ দ্য সলিউশন। এবং এটাকে যত আমরা বিশুদ্ধ করতে থাকবো তত দেখা যাবে যে দ্রবণের মধ্যে যত প্রোটিন রয়েছে তার মধ্যে নিয়ার অ্যাবাউট 70%, দ্বিতীয়বার করার পর তৃতীয়বার করবার পর দেখা গেল 90%, চতুর্থবার করবার পর 99%, এবং পঞ্চমবার করবার পর 99.999 ক্লোজ টু 100% হতে পারে। তো একই স্টেপ বারবার করতে করতে আমরা ডাউনস্ট্রিম প্রসেসিং এর থ্রু কোনো একটি জিনিসকে পিউরিফাই করতে পারি। এবং এখানে বলা হয়েছে যে উৎপাদিত বস্তুর সাথে উপযুক্ত সংরক্ষণ বস্তু অর্থাৎ প্রিজারভেটিভও মেশানো হয়ে থাকে। এবং কোন একটি মূলত যদি কোনো একটি প্রোটিনের কথা এখানে আমরা বলে থাকি, সেই প্রোটিনটাকে যাতে আমরা খুব ভালো রকম ভাবে স্টোর করতে পারি, অনেক সময় সেটাকে কি করা হয়, সেটাকে প্রচন্ড ঠান্ডায় আমরা সেই সলিউশনের উপরকার যে বায়ুর চাপ থাকে সেটাকে কমিয়ে দেওয়া হয়। এবং বায়ুর চাপ যখন কমে যায় তখন আমরা কি জানি যে তার বয়লিং পয়েন্টও ধীরে ধীরে কমে যায়। এর জন্য যদি তোমরা তোমাদের পছন্দের বা প্রয়োজনীয় যে উপাদানটি রয়েছে বা প্রোটিনটি রয়েছে সেটাকে যদি তোমরা পাউডার ফর্মে আনতে চাও, তাহলে এমনটা করা যেতে পারে যে প্রচন্ড ঠান্ডায় যদি আমরা তার উপরকার বায়ুর চাপ কমিয়ে দিতে পারি তাহলে সেটাকে পাউডার ফর্মে আনা যাবে। তো এই ছিল বায়োটেকনোলজির প্রথম চ্যাপ্টারটা। এবং আজ আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম নেগেটিভ সিলেকশন এবং পজিটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে সাপোজ যদি আমরা BAM-H1 দিয়ে কাট করি তাহলে আমাদের যে ফরেন ডিএনএটা থাকে তাহলে সেটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে প্রবেশ করে, এবং অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট যে জিনটা থাকে সেটা অকেজ হয়ে যায়। এই প্লাজমিডটাকে যদি আমরা ইকোলাইতে ট্রান্সফেক্ট করি তাহলে এমন একটি ইকোলাই তৈরি হবে যা কখনো অ্যাম্পিসিলিন সমন্বিত কোনো একটি মিডিয়াতে গ্রো করতে পারবে না। তো তার জন্য আমরা কি করে থাকি, প্রথমে এটাকে কোন নর্মাল মিডিয়াতে যার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক নেই সেটাতে আমরা গ্রো করি। সেটাতে গ্রো করার পর আমরা ডট ব্লট করি, কিভাবে একটি কাঠের হাতল যুক্ত সিলের মতো দেখতে মেশিনটাকে ইউজ করি, যার দ্বারা এখান থেকে হালকা জাস্ট এটা টাচ হয়ে যায়, এটা টাচ হয়ে যায়, এটা টাচ হয়ে যায়, এটা টাচ হয়ে যায়। এবং তারপর এই কাঠের ইয়েটা দিয়ে আমরা নতুন আরেকটি 2 নম্বর প্লেট, যেটাকে আমরা রেপ্লিকা প্লেটিং বলি, সেটার মধ্যে যখন আমরা আবার স্পর্শ করাবো তখন 1 নম্বর প্লেটের প্রত্যেকটি ব্যাকটেরিয়াল কলোনির যে পজিশনে স্থান ছিল এখানেও সেটা হয়ে যাবে। এবং তারপর যেহেতু এটার মধ্যে আমরা অ্যাম্পিসিলিন রাখি, পার্টিকুলারলি যে ব্যাকটেরিয়া গুলো ভেক্টর দ্বারা ট্রান্সফেক্ট হয়েছে সেগুলো মারা যাবে, এবং যে ব্যাকটেরিয়া গুলো রূপান্তরিত প্লাজমিড বহন করছে না তারা অ্যাম্পিসিলিনের এগেনস্টে রেজিস্ট্যান্ট শো করবে। এবং এই রেপ্লিকা প্লেটিং কে দেখে আমরা মূলত বুঝতে পারি যে কোন ব্যাকটেরিয়া গুলো মাস্টার প্লেটের মধ্যে ট্রান্সফর্মড ছিল। এটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। অর্থাৎ নেগেটিভ সিলেকশন বলতে বোঝানো হয়েছে সেই ব্যাকটেরিয়া গুলোকেই সিলেক্ট করা হবে যে ব্যাকটেরিয়া গুলো মেইন এক্সামে মারা যাবে। অন্যদিকে যদি আমরা পজিটিভ সিলেকশনের কথা বলে থাকি তাহলে দেখবো যে এক্ষেত্রে আমরা ইকো-R1 ইউজ করছি, কারণ ইকো-R1 ইউজ করার জন্য বিজাতীয় ডিএনএটি ভেক্টরের AMPR জিনের মধ্যে প্রবেশ করে না, বরঞ্চ এটা ইকো-R1 এর ক্লোনিং সাইটে প্রবেশ করে।
এবং আর1 এর ক্লোনিং সাইটে প্রবেশ করার জন্য এর মধ্যে যে অ্যাম্পিসিলিন প্রতিরোধক জিনটা থাকে সেটা অক্ষত থেকে যায়। এবং এরপর এই প্লাজমিডটা দিয়ে যদি আমরা ট্রান্সফেক্ট করি তাহলে দেখা যাবে যে ইকোলাই যে অ্যাম্পিয়াজিন অক্ষত অ্যাম্পিসিলিন প্রতিরোধ করতো সেটা ছাড়া বাকি অন্যান্য সমস্ত ব্যাকটেরিয়া মারা যাবে। এবং এই মিডিয়াতে আমরা কেবলমাত্র সেই সব ব্যাকটেরিয়া গুলোকেই পাবো যে ব্যাকটেরিয়া গুলো অ্যাম্পিসিলিনকে প্রতিরোধ করতে সক্ষম। তো এরকম ভাবে নেগেটিভ এবং পজিটিভ সিলেকশনের মাধ্যমে পার্টিকুলারলি কোন ব্যাকটেরিয়া গুলো আমাদের প্রয়োজন বা কোন ব্যাকটেরিয়া গুলো ট্রান্সফর্মড হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ব্যাকটেরিয়াতে কটা গ্রোথ স্টেজ থাকে? ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ এন্ড ডিক্লাইনিং ফেজ। লগ ফেজে কি হয়? লগ ফেজে বলা হয়েছে যে সাপোজ কোনো একটি বায়োরিয়াক্টরের মধ্যে নিউট্রিশন মিডিয়া রয়েছে এবং তার মধ্যে তুমি কিছু সংখ্যক ইনোকুলেশন অফ ইকোলাই দিয়ে দিলে, অর্থাৎ ইকোলাই তুমি সেটার মধ্যে দিয়ে দিলে। তো প্রথমে কি হবে? ইকোলাই সোজা সেল ডিভিশন করবে না বা কোষ বিভাজন করবে না। ইকোলাইয়ের প্রথম কোষ বিভাজন করতে যতটা পরিমাণ সময় প্রয়োজন ততটা পরিমাণ সময়ের পর এটা কি করবে? সময়ের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম কোষের উপাদান এগুলো তৈরি করবে। দ্বিতীয় ফেজ হচ্ছে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ। এই সময় ব্যাকটেরিয়ার কোষের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং তারপর যদি আমরা ধীরে ধীরে খাদ্যের উপাদান যদি বন্ধ করে দিই তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার সংখ্যা একটি জায়গায় যাওয়ার পর ধীরে ধীরে সেম হয়ে গেছে, অর্থাৎ এরা নির্দিষ্ট সময় ধরে একই রকম আছে। একে বলা হয় স্টেশনারি ফেজ। এবং স্টেশনারি ফেজেই মূলত আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো ব্যাকটেরিয়া তৈরি করে থাকে। এই জায়গায় যদি আমরা ব্যাকটেরিয়া কন্টিনিউয়াস কালচারের ক্ষেত্রে এই গ্রাফটা ধীরে 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 উপরে চলে যাবে এবং ব্যাচ কালচারের ক্ষেত্রে এটা নিচে চলে যাবে, অর্থাৎ ডেথ লাইন ফেজে। কেন যাবে এটা? আগে বলা হয়েছে কন্টিনিউয়াস কালচারে আমরা প্রোডাক্ট ধীরে ধীরে বায়োরিয়াক্টর থেকে বের করতে থাকি, অন্যদিকে সেই বায়োরিয়াক্টরে ব্যাকটেরিয়ার প্রয়োজনীয় যা খাদ্য বা নিউট্রিশন রয়েছে সেটাকে আমরা ভরতেও থাকি। তো সেই জন্য কন্টিনিউয়াস বায়োরিয়াক্টরে কখনো সেল ডিক্লাইনিং ফেজে যায় না। নর্মাল কন্ডিশনে যদি কোনো ভাইরাস অ্যাটাক হয়ে থাকে তাহলে যেতে পারে অবশ্যই। তো বায়োরিয়াক্টর তো আমাদের কি প্রয়োজন? আমাদের কোনো একটি ব্যাকটেরিয়া যা উৎপাদন করছে তা প্রচুর অ্যামাউন্টে প্রয়োজন, কারণ একটা সেলার কত সংখ্যক অ্যামাউন্টই বা তৈরি করবে যা একটা মানুষের জন্য ব্যবহার করা সম্ভব। তো এই জন্য আমাদের প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়া প্রয়োজন এবং তাই জন্য প্রয়োজন ব্যাকটেরিয়াল কালচার করা। এবং ব্যাকটেরিয়াল কালচার করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে মেশিন ইউজ হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বায়োরিয়াক্টর বা ফার্মেন্টার। এগুলোতে কতটা থাকে? অ্যাকর্ডিং টু এই বইটা 100 থেকে 1000 লিটার তৈরি আমরা নিউট্রিয়েন্ট ব্রথ এটার মধ্যে ইউজ করতে পারি বা কালচারের অ্যামাউন্ট তৈরি করতে পারি। এটাতে কি থাকে? এটাতে যে বর্ণনা দেওয়া রয়েছে, সরল স্টায়ার ট্যাঙ্ক আর স্পার্স টায়ার ট্যাঙ্ক। এর মধ্যে মনে রাখতে হবে দুটোতেই এই যে নিউট্রিয়েন্ট ব্রথ গুলো আছে এটাকে ক্রমশ ঘোরানো হতে থাকে, অর্থাৎ স্টায়ারিং হতে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে গুলিয়ে দেওয়া। যেমন আমরা জলের মধ্যে চিনি এবং লবণকে স্টায়ার করি চামচ দিয়ে, এটাও ঠিক সেরকমই। এবং এর ফলে কি হয়? ব্যাকটেরিয়া গুলো নিউট্রিয়েন্ট সলিউশনের মধ্যে ডিসপার্স হয়ে যায় এবং একটি ব্যাকটেরিয়া যতটা ডিসপার্স হবে সে ততটা কম কম্পিটিশন ফেস করবে অন্যান্য পাশের ব্যাকটেরিয়া থেকে এবং এজন্য প্রথম গ্রোথ ফেজটা ভালো হয়ে থাকে। দু রকমের হয়, একটা সরল স্টায়ার ট্যাঙ্ক বায়োরিয়াক্টর আর একটা স্পার্স। এর মধ্যে মনে রাখতে হবে পার্সটার মধ্যে ধীরে ধীরে অক্সিজেন, এটা মূলত অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য করা হয়ে থাকে যাদের জন্য অক্সিজেন প্রয়োজন, এবং এর মধ্যে ধীরে ধীরে বাবেল আকারে অক্সিজেন প্রদান করা হয়ে থাকে। আর সংশ্লেষিত বস্তুর প্রক্রিয়াকরণ অর্থাৎ এর ডাউনস্ট্রিম প্রসেসিং এর মধ্যে কি বলা হয়েছে? যে উপাদানগুলোকে আমরা বায়োরিয়াক্টর থেকে কালেক্ট করি সেই উপাদানগুলোকে আমরা তখনই মানুষের কাজের জন্য ব্যবহার করা সম্ভব না, এবং এই জন্য এই উপাদানগুলোকে ধীরে 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 মানুষের ব্যবহারের জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাকে বলা হয় ডাউনস্ট্রিম প্রসেসিং। এবং কি কি ডাউনস্ট্রিম প্রসেসিং হতে পারে? কি সেই সব ডাউনস্ট্রিম প্রসেসিং এর মধ্যে একটা হতে পারে যে যেমন আমরা বলেছিলাম যে সাপোজ ইনসুলিন, জীবিত সেল, মৃত সেল অনেক কিছু রয়েছে। ধীরে ধীরে তোমাকে কি করতে হবে? বিশুদ্ধিকরণ, যে কথাটা এখানে বলা রয়েছে যে বিশুদ্ধিকরণ এবং পৃথকীকরণ। পৃথকীকরণ বলতে গেলে আলাদা করে দেওয়া, এবং বিশুদ্ধিকরণ বলতে গেলে শুধুমাত্র ইনসুলিনই থাকবে এবং অন্যান্য কোনো কিছু এমন থাকবে না। দুটো কাইন্ড অফ সেম টার্মিনোলজি।
তো ইনসুলিনটাকে আমরা আলাদা করার জন্য কি করতে পারি, প্রথমে ফিল্টার দিয়ে পাস করতে পারি যাতে সমস্ত ব্যাকটেরিয়া চলে যাবে। এর মধ্যে আমরা ভাইরাসের জন্য দেখতে পারি, যদি কোনো কালচারের মধ্যে ভাইরাস থাকে সেই ভাইরাস গুলোকে সরানোর জন্য আমাদের এই জিনিসটাকে অনেকবার ক্রোমাটোগ্রাফি করতে হবে। এবং ক্রোমাটোগ্রাফি হিসাবে কি ইউজ করতে পারি, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি, যেখানে একটি ক্রোমাটোগ্রাফি তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে। এই ম্যাট্রিক্স এর মধ্যে আমরা কি রেখেছি, ইনসুলিন যে অ্যান্টিবডির সাথে বাইন্ড করে সেই অ্যান্টিবডি গুলো, এই কালোগুলো। তা আমরা যখন ইনসুলিন সমন্বিত দ্রবণ এটার মধ্যে ফেলি তখন কি দেখা যাবে, যে নর্মাল এই সবুজ যে প্রোটিন গুলো ছিল সেগুলো বেরিয়ে আসলো, কিন্তু এই যে ইনসুলিন গুলো এগুলো অ্যান্টিবডির সাথে বাইন্ড করে গেছে। দ্বিতীয় সময় আমরা এমন কোনো একটা দ্রবণ বা বাফার ইউজ করি যা তাদের মধ্যেকার এই বন্ডিংটাকে ভেঙে দেয়। এবং এই বন্ডিংটা ভাঙার জন্য কি হয়, দ্বিতীয়বার আমরা যখন কাজটা করি, ক্রোমাটোগ্রাফি করি বা ব্যবহার করি, তখন ধীরে ধীরে আমরা শুধু ইনসুলিনের দ্রবণটা পেয়ে থাকি। তো এইসব ডাউনস্ট্রিম প্রসেসিং এর মাধ্যমে আমরা কোনো একটা জায়গা থেকে ডাউনস্ট্রিম প্রসেসিং এর মাধ্যমে আমরা প্রোটিনটা পেয়ে থাকি। তো ওভারঅল এই চ্যাপ্টারটা যদি দেখা যায়, তাহলে এই চ্যাপ্টারটার দাবি কি ছিল, এই চ্যাপ্টারটার দাবি ছিল যে যে কোনো একটি ব্যাকটেরিয়ার মধ্যে এমন একটা জিন ঢোকাতে হবে, সেই জিন ঢোকানোর জন্য কি রেস্ট্রিকশন এনজাইম প্রয়োজন, কোন ভেক্টর প্রয়োজন, কতটা লাইগেশন প্রয়োজন। অর্থাৎ একটি ব্যাকটেরিয়ার মধ্যে কোনো একটি হিউম্যান জিনকে তুলে একটি প্লাজমিডের মধ্যে প্রবেশ করানো, সেই প্লাজমিডটিকে তুলে একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো, এরপর ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া গুলোকে আলাদা করা, এবং আলাদা ব্যাকটেরিয়া গুলোকে কি করে ধীরে ধীরে বায়োরিয়াক্টরে কালচার করা, এবং কালচার করে সেখান থেকে বিভিন্ন স্টেপের মাধ্যমে উপযুক্ত পদার্থকে তৈরি করা। এটাই ছিল বায়োটেকনোলজি মেইন লক্ষ্য। অর্থাৎ এখানে বায়োলজিকে টেকনোলজির থ্রু এমন ভাবে মার্জ আপ করা হয়েছে বা এমন ভাবে একসাথে আনা হয়েছে যে এতদিন পর্যন্ত যে ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল সিস্টেমে সম্ভব ছিল না, এখন আমরা বিভিন্ন পদ্ধতির থ্রু এই বায়োলজিক্যাল সিস্টেমেও ইঞ্জিনিয়ারিং করতে পারি। তো এটাই ছিল বায়োটেকনোলজি, যে কিভাবে বা মডার্ন বায়োটেকনোলজি মূলত যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রু আমরা কোনো একটি ব্যাকটেরিয়াল বা কোনো একটি মাইক্রোবায়োলজিক্যাল এলিমেন্টকে জেনেটিক্যালি রিভার্স আলাদা করে দেই, সেটাকে আমাদের প্রয়োজনের তৈরি করি। এর জন্য আমাদের তাকে ভেক্টর দিয়ে ট্রান্সফেক্ট করতে হয়। তো ইটস এ লং অ্যান্ড লং ওয়ে প্রসেস, এবং এটাই এই সম্পূর্ণ প্রসেসটাই মূলত এই চ্যাপ্টারের দাবি ছিল। তো আজকের মতো আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট ডে। টাটা।